আমি পাটুলিতে চলে যাব। মানুষের যেভাবে নাজেহাল হওয়া, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, পরিস্থিতির এতটুকু উন্নতির লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। হিন্দোল রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। হিন্দোল, কলকাতার বিভিন্ন জায়গায় কলকাতা পুরসভার তরফ থেকে কোথাও ম্যানহোল খুলে বা কোথাও জেট পাম্প লাগিয়ে জল বের করার চেষ্টা চলছে। পাটুলিতে কি অবস্থা? দেখো, পাটুলির চিত্রটা এতটুকু বদল হয়নি। তোমাকে বলে রাখি, তুমি কিছুক্ষণ আগেই যেটা বলছিলে যে এই উৎসব মুখর সময় মানুষের মন খারাপের সময় হয়ে দাঁড়িয়েছে। কেননা যেভাবে বৃষ্টি, এই বৃষ্টির ফলে গোটা কলকাতা জলবন্দী, সেরকমভাবেই কিন্তু এই পাটুলির চিত্রটাও কিন্তু একেবারে স্পষ্ট করব তোমাকে। তুমি দেখতেই পাচ্ছ পাটুলিতে কিন্তু রীতিমতো জলমগ্ন অবস্থা। সেই জলমগ্ন পরিস্থিতি থেকে এখানকার মানুষজন কিভাবে রেহাই পাবেন তা তারা বুঝে উঠতে পারছেন না। এবং তারা যেটা বলছেন যে তাদের ঘরে জল ঢুকে গেছে, তারা পানীয় জল পাচ্ছেন না। এই পরিস্থিতির মধ্যে কিন্তু তারা পড়েছেন। গোটা কলকাতার যে চিত্র, সেই চিত্রটা কিন্তু পাটুলিতেও একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তোমাকে দেখাবো এই ছবি। ক্যামেরাম্যান অভিজিৎ দত্তকে বলবো ছবিটা দেখাতে। তুমি দেখো যে একেবারে পাটুলির মূল রাস্তার পাশেই যে বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলোর গ্যারেজ রীতিমতো জলের তলায় চলে গেছে। বাড়িতে ঢোকার যে নিচের যে দরজা, সেই দরজা পর্যন্ত কিন্তু জল রয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মানুষজন বেরোতে পারছেন না সঠিকভাবে, এবং যানবাহনেরও একটা সমস্যা রয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিন্তু মানুষজন তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে কিভাবে পৌঁছবেন তা তারা বুঝে উঠতে পারছেন না। প্রত্যেকটা জায়গায় কিন্তু জল এভাবেই জমে রয়েছে। পাটুলি 110 নম্বর ওয়ার্ড হোক, 101 নম্বর ওয়ার্ড হোক, গোটা পাটুলি জুড়ে কিন্তু এখনও পর্যন্ত শুধু জল আর জল। এই জল থেকে কিভাবে নিষ্কৃতি তা তারা বুঝে উঠতে পারছেন না। তার মধ্যেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে নিম্নচাপের ভ্রুকুটি, সেই নিম্নচাপের ভ্রুকুটি, যার ফলে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা। সেই বৃষ্টি যদি হয় তাহলে ভোগান্তির চিত্রটা কি দাঁড়াবে সে তা নিয়েই কিন্তু আতঙ্কিত প্রত্যেকেই কলকাতা শহরবাসী। আপনি তো পাটুলিতে থাকেন, বাড়ি থেকে বেরোলেন, একেবারে জল, মানে পরিস্থিতি খুবই খারাপ। তো বৃষ্টিও প্রচণ্ড হয়েছে। তো এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে যে আগামী কতক্ষণে জল নামবে, কেন যে বাড়িতে খুবই পাম্প মোটর ডুবে গেছে, জল ঢুকে গেছে। তো সিচুয়েশন খুবই খারাপ কন্ডিশন। তো এখন সবাই আশা করছি যে কতক্ষণে জলটা নামবে। নিকাশিও না তেমন যা বৃষ্টি হয়েছে তার এর ফলে আর কিছু করারও নেই, যা অবস্থা। তাও ড্রেনেজ সিস্টেম চেষ্টা করছে সবাই যতটা পারা যায়, বাট কতক্ষণে জল নামবে এটা এখনো বলা যাচ্ছে না। তো নামটা সম্বিত সেন শর্মা। হ্যাঁ, রাইট। অফিস যাত্রী তারা যেটা বলছেন যে তারা কিন্তু রীতিমতো ভোগান্তির মধ্যে পড়েছেন এবং কিভাবে জল নামবে তা তারা বুঝে উঠতে পারছেন না। তোমাকে আরেকবার চিত্রটা দেখাবো। অভিজিৎ দত্তকে বলবো খানিকটা ছবিটা দেখাতে। পাটুলির মূল রাস্তার পাশেই যেসব পাটুলি উপনগরী, সেই উপনগরীর অলি গলি, মূল রাস্তা, সমস্ত জায়গায় কিন্তু ঠিক এভাবে জল আর জল, জলবন্দী গোটা পাটুলি। গোটা কলকাতা যেমন জলবন্দী অবস্থায় রয়েছে, সেখান থেকে কিন্তু জল কিভাবে বেরোবে তাই কলকাতাবাসী বুঝে উঠতে পারছেন না। একটা চিত্র দেখাবো। সামনে ডান দিকের এই যে বহুতল রয়েছে, সেই বহুতলের একেবারে নিচতলাটা সম্পূর্ণ ডুবে গিয়েছে, যেখানে একাধিক গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং সেই গাড়ি যেগুলো কিন্তু প্রত্যেকটি জলের নিচে, এবং মূল গেট বন্ধ করে রাখা হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে এই বহুতলের নিচে রীতিমতো জল জমে রয়েছে। এরকম জলমগ্ন অবস্থা কিন্তু গোটা পাটুলি জুড়ে বিভিন্ন বাড়িতে জল জমে রয়েছে। সেই বাড়ি থেকে জল কখন বেরোবে, অনেকে যেটা বলছেন যে তারা পাম্প চালাতে পারছেন না। কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, পানীয় জল নেই, নিত্য প্রয়োজনীয় কাজের জন্য ব্যবহার করার জন্য যে জল, সেই জল নেই। শুধু জল রয়েছে রাস্তায়, জল রয়েছে বাড়িতে, অর্থাৎ কিনা নিকাশি ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়েছে। তার মধ্যে এই যে নিম্নচাপের ভ্রুকুটি, তা কিন্তু রীতিমতো মানুষকে আতঙ্কের মধ্যে ফেলছে। এই উৎসব মুখর দিনে মানুষের উৎসব ভুলে আতঙ্কের মধ্যে পড়েছেন গোটা কলকাতার শহরবাসী। একেবারে হিন্দল, তুমি যে কথা বলছিলে যে উৎসবের মধ্যেই কিন্তু উৎসব মুখর বাঙালি তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে শঙ্কার কথা শোনাচ্ছে যে দুর্যোগ কিন্তু এখনো কাটেনি। আগামীকাল থেকে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে তারা। আগামী শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতাতেও। গতকাল ভোর পর্যন্ত কলকাতায় 185 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 251 মিলিমিটার। 1978 সালের এই সেপ্টেম্বরেই 24 ঘন্টায় কলকাতায় প্রায় 370 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তার জেরে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়। কলকাতা ও দক্ষিণবঙ্গের একটা বড় অংশে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়। 1986 সালের 26শে সেপ্টেম্বরে 24 ঘন্টায় কলকাতায় প্রায় 270 মিলিমিটার বৃষ্টি হয়। 2007 সালের 25শে সেপ্টেম্বর 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 174.4 মিলিমিটার। আর সোমবার রাতে বৃষ্টির পরিমাণ 251.4 মিলিমিটার। নিম্নচাপের প্রভাবে
প্রচুর জলীয় বাষ্প আমাদের কলকাতা তার সংলগ্ন অঞ্চলে অনেকক্ষণ ধরে পুঞ্জীভূত থাকে এবং সেটিই বৃষ্টিপাতের কারণ হয়ে ওঠে। এটা মেঘের উচ্চতা বা হাই যেটা ছিল সেটা সর্বোচ্চ 5 থেকে 7 কিলোমিটারের মধ্যে, খুব বেশি উচ্চতা ছিল না। এটা নিম্নস্তরে, বাতাসের নিম্নস্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পুঞ্জীভূত হওয়ার কারণে এই বৃষ্টিপাতটা হয়েছে। এটা আমি ছোটবেলার থেকে দেখি। 78-এ একটা বন্যা হয়েছিল কলকাতায়, তখন দেখেছিলাম। তখন আমরা ইয়াং ছিলাম, ঘাড়ে করে করে সব পরিষ্কার করে স্কুল বাড়িতে নিয়ে এসেছিলাম। রাতভর বৃষ্টি আর তার জেরে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো একের পর এক হাসপাতালে। এসএসকেএম কলকাতা মেডিকেল কলেজ থেকে বেলুর স্টেট জেনারেল হাসপাতাল, সর্বত্র একই ছবি। পুজোর মুখে বাঁধ ভাঙা বৃষ্টিতে স্তব্ধ কলকাতা। দিনভর চরম যন্ত্রণা সহ্য করতে হলো শহরবাসীকে। কাজে বেরিয়ে কেউ দেখলেন হাঁটু জল, কাউকে কোমর সমান জলে নামতে হলো। ঠিকমতো ট্রেন বাস না পেয়ে জল ভরা রাস্তাতেই দাঁড়িয়ে থাকতে হলো ঘন্টার পর ঘন্টা। জল ঢুকে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো একের পর এক হাসপাতালে। বিপর্যস্ত হয়ে পড়ল চিকিৎসা পরিষেবা, স্রোতের মতো ঢুকলো জল। এই ছবি পিয়ারলেস হাসপাতালের বেসমেন্টের। মঙ্গলবার সকালে এভাবেই জল ঢোকে বেসমেন্টে, পরে পাম্প চালিয়ে জল বের করতে হয়। এই ছবি এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে। জল ঢুকে যাওয়ায় বন্ধ ছিল প্রসূতি বিভাগের আউটডোর। পিছনের ছবিটা দেখে যে এসএসকেএম হাসপাতালের অবস্থাটা এই মুহূর্তে ঠিক কি, আমি দাঁড়িয়ে রয়েছি এসএসকেএম হাসপাতালের রোনাল্ড রস বিল্ডিং এর সামনে। গোটা আউটডোর একেবারে জলমগ্ন। যেখানে আউটডোরের টিকিট কাটা হয় সেই আউটডোরের টিকিট কাউন্টার জলের তলায়। যেখানে ডাক্তাররা রোগীদের দেখবেন সেই জায়গা জলের তলায় রয়েছে। পরিস্থিতি এমন হয় যে স্ত্রীরোগ বিভাগের একতলার ঘর ফাঁকা করে দিতে হয়, অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয় রোগীদের। ওয়ার্ডের ভেতরের ছবিটা দেখাবো। এটা হচ্ছে স্ত্রীরোগ বিভাগ, সমস্ত বেড খালি। প্রত্যেকটা বেডে এই ওয়ার্ডে 14টি বেড রয়েছে। স্ত্রীরোগ বিভাগ, এখানে প্রসূতিরা থাকেন, সদ্যজাতদের নিয়ে তারা থাকেন। এবং যেহেতু রাতের বেলা জল ঢুকতে শুরু করে, জল বাড়তে শুরু করে, তড়িঘড়ি সমস্ত প্রসূতিকে স্থানান্তরিত করা হয় ওই ভোর রাতে। কার্ডিওথোরাসিক বিভাগের আউটডোরও জল থই থই, বন্ধ রাখতে হয় আউটডোর। রোগীদের অন্যত্র দেখার ব্যবস্থা করা হয়। একই ছবি কলকাতা মেডিকেল কলেজেও। হাঁটু জল ভেঙে হাসপাতালে আসতে হয়েছে রোগীদের। কারো আবার ভরসা 3 চাকার ভ্যান। এই যাচ্ছে একজন বৃদ্ধা রয়েছেন। দিদা, কোথা থেকে আসছো? দেখাতে পেরেছো? জল জমেছিল বায়োকেমিস্ট্রি বিভাগ সেন্ট্রাল ল্যাবের সামনে। জলের তলায় চলে যায় অক্সিজেন প্লান্ট, জলে ভাসতে দেখা যায় অক্সিজেন সিলিন্ডার। হাসপাতালের এমসিএইচ বিল্ডিং এ পাম্প লাগিয়ে জল বের করতে হয়। জল জমে যায় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেও। আমি ডিউটি করি ট্রপিক্যাল হসপিটাল মেডিসিন ওয়ার্ডে। কতটা সমস্যা হলো আজকে? প্রচুর, সেই 7টা থেকে এখন এসে নামলাম। আমি সিটি সেন্টার 2 থেকে এসেছি, সে বেলেঘাটা এসব থেকে বাস ঘুরিয়ে নিয়ে এখন নামালো এমজি রোডে। তারপর আসছিলাম, বাস এমন গাড়িগুলো এমন ধাক্কা মারছে উল্টে ফেলে দিচ্ছে। ওনারা দেখে চারিদিকে জল, চারিদিকে জল, প্রচুর জল। জল ঢুকে যায় বেলুর স্টেট জেনারেল হাসপাতালে। সকালের দিকে বন্ধ ছিল ইমার্জেন্সি। জমা জলের কারণে দীর্ঘক্ষণ ভোগান্তি পোহাতে হয় রোগী ও তাদের আত্মীয়দের। সন্দীপ সরকার, আবির দত্ত ও ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।